ঢাকা থেকে সরাসরি ক্যাম্পাসে এসেছেন ভোর রাত 4টার দিকে। আচ্ছা, ওনার যে ল্যাবটা ছিল ফেইলিওর অ্যানালাইসিস না ওনার এবার? জি স্যার। ওটা তোমাদের কিভাবে নিচ্ছেন? ফেলিয়ার অ্যানালিসিস এর প্রথম দুইটা তো প্রেজেন্টেশন ছিল, ওই দুইটা হ্যাঁ। শেষ, কিন্তু আর্টিফ্যাক্টের জন্য তো অনলাইনে চলে গেছে স্যার, এখনো বলেনি ওটা কিভাবে করবে আর্টিফ্যাক্ট অ্যানালাইসিস পার্টটা। আচ্ছা, তোমাদের কি স্যার 3টা দিবেন নাকি 4টা দিবেন এরকম কিছু বলছে? মানে ইনিশিয়ালি কটা দেওয়ার তিনটা কথা হওয়ার ছিল? কথা ছিল স্যার। ফার্স্ট যেটা তো ছিল হচ্ছে তোমাদের ইন্টারনেট থেকে বিভিন্ন ফেইলিওরের ইনসিডেন্ট করতে বলছে, রাইট? অ্যানালাইসিস জি করতে। স্যার, আর সেকেন্ডটা হচ্ছে যে পাইপ ফেলিয়ারের একটা কেস স্টাডি ছিল অরিজিনাল, ওইটা আমাদের ইনফরমেশন দিয়ে দিয়েছিল, ওইটা থেকে প্রেডিকশন করা লেগেছে। আচ্ছা, তোমাদের হচ্ছে ফেইলিওরের সেকেন্ডটা যেটা ছিল সেটা কি তোমাদের ডাটা প্রোভাইড করছেন নাকি স্যাম্পল প্রোভাইড করছেন? স্যার ওটা হচ্ছে যে মানে বুয়েট থেকে ইনভেস্টিগেট করতে গিয়েছিল পাবনায় একটা পাইপ ফেলিয়ার, ওখানে ছবি ছিল অনেকগুলা ফেলিয়ারের, আর ইডিএক্স অ্যানালাইসিস ছিল সয়েলের, ওইগুলোর বেসিসে আমাদের প্রেডিক্ট করতে বলেছিল। আর স্যার এসিএমও ছিল। এসিএমও ছিল, হ্যাঁ। ওই একটাই, মানে ওই একটা জায়গা সব, মানে এটা কি গ্রুপ ওয়াইজ করে দিছে না? জি স্যার, ল্যাব গ্রুপ 1 এর জন্য একটা টাইপ একটা জায়গার ফেলিয়ার ছিল, আর 2 এর জন্য অন্য আরেকটা, মানে দুই রকমের ফেলিয়ার আর কি, বাট সবই পাইপ রিলেটেড, বাট দুই টাইপের করেশন হয়েছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে স্যার পারছি। সবাইকেই আমাদের ইন্ডিভিজুয়ালি কাজ করতে হয়েছিল। আচ্ছা, আর থার্ডটা হচ্ছে তোমাদের আহ বিভিন্ন আর্টিফ্যাক্ট দেওয়ার কথা, তাদের স্ট্যান্ডার্ড মেইনটেইন করছে কিনা এই টাইপ কিছু, রাইট? জি স্যার, স্যার বলেছিল যে কিনে ফেলেছিল আর্টিফ্যাক্ট অলরেডি লাস্ট উইক যখন ফিজিক্যাল ক্লাস চলছিল, বাট এখন তো জানে না কি করবে, এখনো স্যার মনে হয় মানে প্ল্যান করেনি কিভাবে করবে লাস্টটা। আচ্ছা, বুঝতে পেরেছি। না, আমরা যখন করছি তখন হচ্ছে আমাদের সেকেন্ডটা যখন আমরা করতে হয়েছে তখন বিভিন্ন ফেইলিওর স্যাম্পল আমাদেরকে দেওয়া হয়েছিল। যেমন কোন একটা পাইপ, ধরো ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিতে পাইপটা ফেল করছে, ওই পাইপের ডিরেক্ট আমাদের ল্যাবে যে পাইপটা দিয়ে দিছিল, এবং এখান থেকে আমরা স্যাম্পল প্রিপেয়ার করে অ্যানালাইসিস করছি। আর তোমাদের একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে গেছে, সেটাই একটু জিজ্ঞেস করলাম। আচ্ছা, এটা কি স্যার একাই নিচ্ছেন নাকি বজলুল রশিদ স্যার কম্বাইন্ড? প্রথমটা বজলুল রশিদ স্যার নিয়েছিল, আর বাকি সব আমিনুল স্যারই নেবে, জাস্ট ফার্স্ট প্রেজেন্টেশনটা বজলুল রশিদ স্যার নিয়েছিল। আচ্ছা, হ্যাঁ, কারণ আমি যতদূর জানি স্যার দুইজনই মনে হয় তোমাদের কোর্সের সাথে আছেন। জি। আচ্ছা, ঠিক আছে। আর স্যার থিওরিতে কতদূর পড়াইছেন? আমাদের রোল পাস ডিজাইন জাস্ট শুরু করেছেন, হিট লস পর্যন্ত গেছেন। আচ্ছা বিশেষ করে জানি এটা হিট লস আর মেকানিক্যাল ওয়ার্ক ডান, এই লাস্ট ক্লাসে এই দুটো পড়ালেন। আচ্ছা, তাহলে আমরা হয়তো মোস্ট প্রবাবলি নেক্সট উইক বা তারপরের উইকে হয়তো বা আমাদের লেকচারটা নিতে পারবো। তোমাদের একটা ল্যাব বাকি আছে রোল প্লাস ডিজাইন নিয়ে। জি স্যার। আচ্ছা, তোমাদের একটা স্যার যদি থিওরিটা পড়ান তারপরে হয়তো আমরা এটা করতে পারি। আচ্ছা, এটা তোমাদের কত নাম্বার উইক যাচ্ছে? এর পরে আর 4 সপ্তাহ আছে আর কি, মানে না এটা সহ আছে, আমি শিওর না, তুর্য বলতে পারবি? তোমাদের না, শেষ হবে কত তারিখে সেটা কি জানো? স্যার শেষ তো ফেব্রুয়ারি 23 তারিখ। তাহলে 4 সপ্তাহ আছে স্যার আরো। আচ্ছা পরে আরো 4 সপ্তাহ। আচ্ছা, তাহলে হয়ে যাবে, সমস্যা নাই। ঠিক আছে। আর তোমরা নেক্সট সিটি কবে দেওয়ার প্ল্যান করছো? মানে সিআর এর কাছে আমি জানতে পারলাম যে তোমরা একটু আগে দিতে চাও। স্যার জি স্যার, এটা স্যার প্রথম থেকে তাড়াতাড়ি দিলে হতো, কারণ কুইজ টুইজ আছে তো। সো হুম আমাদের সাথে নেক্সট উইকে হয়, তাও নেক্সট উইকে না স্যার, মানে নেক্সট উইকে পরের উইকে হয় তাহলেই ভালো হয়। হুম নেক্সট উইকে পরে উইকে নিয়ে নেওয়া যায়, কোনো সমস্যা নেই। গতকাল জি স্যার, সিটি পরের কেমন নেক্সট উইকে দিছো পরের উইকে সবাই? শনিবার। সেটা সমস্যা, বেশ সহজেই হয়েছে বলা যায়। হ্যাঁ, কোশ্চেন ইজি হওয়ার কথা। বাকিরা কেমন দিছো? স্যার সিলেবাসটা একটু বড় ছিল। একদিকে তো একটু স্যাক্রিফাইস করতে হবে।
সিলেবাস ছোট হলে তখন কোশ্চেন হয়তো বা একটু বেশি টাফ হতো। আচ্ছা, তোমাদের হচ্ছে সিটির সিলেবাস একটু বড় ইচ্ছে করেই দিচ্ছি আসলে, কারণ তোমাদের পরীক্ষা ছাড়া আসলে কখনো পড়ো না, এটা খুব স্বাভাবিক। মানে ম্যাক্সিমামের কথা বলতেছি, পরীক্ষা ছাড়া আসলে ওইভাবে পড়া হয় না। তো তোমাদের সিটির সময় অ্যাটলিস্ট যদি একটু পড়ো, দেখা যাবে তোমাদের পিএল বা পরীক্ষা ফাইনাল পরীক্ষার সময় যখন পড়তে নিবে অ্যাটলিস্ট একবার হলে রিডিং পড়া আছে এমন একটা সিচুয়েশন দাঁড়াবে। আর সিটিতে যদি সিলেবাসে না থাকে ওই জিনিসটাও হবে না। সো এটার এখন হয়তো বা একটু ঝামেলা মনে হচ্ছে যে সিটি সিলেবাস অনেক বড়, বাট ফাইনাল পরীক্ষার আগে যখন পড়তে নিবে দেখবে এটা একটা সুবিধা পাবা। মোস্ট জি স্যার। প্রবাবলি সিটিতে আমাদের 70% উপরে হয়তো সিলেবাস কভার হয়ে যাবে, অলমোস্ট 60 to 70%। সো এটা একটা বেনিফিট হয়তো তোমরা পাবো পরবর্তী। আচ্ছা, আমরা হচ্ছে আজকে একটা নতুন টপিক শুরু করব। তোমরা কি দেখতে পারতেছো? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা ম্যাগনেটিজমের এই প্রপার্টি গুলা হচ্ছে দুইটা ক্লাসে, আজকে এবং নেক্সট ক্লাসে হয়তো শেষ করার চেষ্টা করব। এই টপিকটা একটু ভালোভাবে খেয়াল করো সবাই, কারণ এখানে কিছু ম্যাথ আছে যেগুলা একটু টাফ, মানে টাফ না, আহ, বুঝলে খুব সহজ, আর না বুঝলে একটু ঝামেলা হয়। সেই ম্যাথ গুলো হয়তো আজকে আসবে না, কালকে নেক্সট ক্লাসে হয়তো আসতে পারে। আচ্ছা, ট্রায়াল এন্ড এরর টাইপ কিছু ম্যাথ? আছে কিছু, হ্যাঁ। স্যার ক্লাসটা রেকর্ড করবেন প্লিজ। হ্যাঁ, ক্লাস রেকর্ড করব। আমরা তাহলে ম্যাগনেটিক প্রপার্টি নিয়ে শুরু করব। তোমরা ম্যাগনেটিজম নিয়ে অনেক কিছুই হয়তো বা পড়ছো আগের বিভিন্ন কোর্সে, রাইট? ইয়েস স্যার। জেনারেল ম্যাগনেটিজম সম্পর্কে তোমাদের ধারণা আছে? আমরা হচ্ছে ইনিশিয়ালি জেনারেল ম্যাগনেটিজম নিয়ে একটু আলোচনা করব, তোমাদের আগের ধারণাগুলোকে আবার একটু রিকল করা, এবং তারপরে আমরা যাব হচ্ছে অ্যাডভান্স সিরামিকের ক্ষেত্রে আমরা ওই ম্যাগনেটিজম গুলো কিভাবে কাজে লাগাই। যখন আমরা আহ কোনো একটা সিরামিক, নতুন সিরামিক ডিজাইন করতে যাই, তখন হয়তো আমরা প্রেডিক্ট করে ডিজাইন করতে পারি যে এর ম্যাগনেটিজম আমরা এরকম এক্সপেক্ট করতেছি, সেটা কিভাবে করা যায় ম্যাথমেটিক্যালি। আমরা এইসব জিনিসগুলো একটু দেখবো। ওকে, সো আজকের এই লেকচারের জন্য তোমাদের মোটামুটি ক্যালিস্টনের যে বেসিক কনসেপ্ট গুলো আছে ক্যালিস্টনের বইয়ে, সেগুলো দেখলেই হবে রেফারেন্স হিসেবে। আচ্ছা, দেখো এই স্লাইডে যা যা আছে তোমরা সবকিছু আগে থেকেই এইচএসসি লেভেলেই তোমরা দেখছো, রাইট? ডান পাশের ছবিগুলো দেখতে পারতেছো? জি স্যার। আচ্ছা, এটাতে কি, এই ছবিগুলা দিয়ে কি বোঝা যায় একটু তো বলো। ডান পাশে তিনটা ছবি দেওয়া আছে। ডান পাশের একদম ডানের যে ছবিটা, সেটা হচ্ছে নর্মাল একটা বার ম্যাগনেটের নর্থ পোল টু সাউথ পোল। আর ম্যাগনেটের ভেতরে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডাইরেকশন, এটা হয়তো বোঝানো হয়েছে। বি নাম্বার ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের চারদিকে একটা ওয়্যার ওয়্যার র্যাপ করে করে ম্যাগনেটিক ফিল্ড ফিল্ড দেওয়া জেনারেট করা হচ্ছে। এখন এই এই যে কারেন্টটা আছে, সেই সেই কারেন্টটা একটা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ দিচ্ছে। সেই ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথটাকে যখন আমরা ম্যাগনেটিক পারমিয়েবিলিটি মাল্টিপ্লাইড করছি, তখনই আমরা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি পেয়ে যাচ্ছি। আর একদম বাম দিকের যে ছবিটা আছে, সেটাতেও দেখা যাচ্ছে যে একই রকম সিনারিও, কিন্তু সেখানে সেখানে মাঝখানে কোনো ম্যাটেরিয়াল নেই। মানে আমরা একদিকে চিন্তা করছি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লাক্স ডেন্সিটি উইদিন এ মিডিয়াম, আর একটাতে করছি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি উইদিন ভ্যাকিউম। যেখানে ভ্যাকিউমের ক্ষেত্রে আমরা যে ভ্যালুটা পাচ্ছি মিউ নট, এটা হচ্ছে আমাদের আমাদের ভ্যাকুয়াম ম্যাগনেটিক পারমিয়েবিলিটি। আর মিউ হচ্ছে ম্যাটেরিয়ালের ম্যাগনেটিক পারমিয়েবিলিটি, যেটা কিছুটা ভ্যারি ভ্যারি করে ফেরোম্যাগনেট, প্যারাম্যাগনেট। প্যারাম্যাগনেটের ক্ষেত্রে মোটামুটি কনস্ট্যান্ট, আর ফেরোম্যাগনেটের ক্ষেত্রে কিছুটা হিস্টেরেসিস ওয়াইজ ভ্যারি করে। এই তিনটা ছবি আমাকে
এই টপিক গুলোই মনে করিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, আরেকটা পয়েন্ট দেখতে পাচ্ছি যে H ইজ ইকুয়াল টু NI, মানে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ হচ্ছে নাম্বার অফ টার্নস টাইমস কারেন্ট, এটাও বোঝানো হচ্ছে। ওকে, তুমি মোটামুটি অনেক কিছু সাম আপ করছো। আমি আরেকটু সিম্পলি বোঝানোর চেষ্টা করি। আমরা জানি ইনিশিয়ালি যে যদি কোনো একটা কয়েলের মধ্যে দিয়ে আমরা কারেন্ট পাস করি তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, রাইট? ইয়েস স্যার। এবং আমরা থাম রুল, রাইট হ্যান্ড থাম রুল আমরা জানি যে যদি আমরা ডান হাতটা মুষ্টিবদ্ধ করি তাহলে আমাদের ফিঙ্গার্স এর ডিরেকশনটা যদি কারেন্টের ডিরেকশন হয় বা কয়েলের স্পিনের ডিরেকশনে কারেন্ট যায়, তাহলে আমাদের থাম যেটা ডিরেকশন দেয় সেই দিকে আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, রাইট? ইয়েস স্যার। ওকে, সো আমরা যখন একটা ভ্যাকিউমের মধ্যে এরকম একটা সিনারিও তৈরি করতেছি, আমরা মাঝখানের অংশটাকে যদি একটা ধরনের ম্যাগনেট হিসেবে চিন্তা করি, তাহলে এটা আমরা পারমিয়াবিলিটি, আমি একটু পেনটা ওপেন করি। সো ইনিশিয়াল কেসে আমরা এটা কম্পেয়ার করতে পারি। যদি ভ্যাকিউম হয় তাহলে হচ্ছে আমরা এই ফর্মুলাটা বলতে পারি। এখন যদি আমরা এর মাঝে কোনো একটা ম্যাটেরিয়াল অ্যাড করি, এটা ম্যাগনেটিক নন ম্যাগনেটিক তুমি যাই বলো না কেন, সব ধরনের ম্যাটেরিয়ালই কোনো না কোনো ম্যাগনেটিজমের আমরা যে টাইপ গুলাতে ডিফাইন করি, ফেরোম্যাগনেট, প্যারাম্যাগনেট এবং ডায়াম্যাগনেট, ইনিশিয়ালি তিনটা। আবার ফেরোম্যাগনেটকে আরো সাব গ্রুপে ভাগ করা যায়, এন্টিফেরোম্যাগনেট এবং ফেরিম্যাগনেট। সো এই টাইপের মধ্যে সব ম্যাটেরিয়াল পড়বে। এখন দেখা যায় আমরা যেসব ম্যাটেরিয়াল গুলাকে নন ম্যাগনেটিক বলি, আসলে তারা নন ম্যাগনেটিক না, তারা ডায়াম্যাগনেটিক। বা তাদের যে নেগেটিভ সাসেপ্টিবিলিটি, অথবা আমরা যে বলি যে রিলেটিভ পারমিয়াবিলিটি লেস দেন 1, এটা দেখা যায় 1 এর এত কাছাকাছি যে আমরা আসলে ডায়াম্যাগনেটিক ওই বিষয়টা খুব একটা ধরতে পারি না বা আমরা নেগলেক্ট করে যাই। এই জন্য আমরা বলি তারা নন ম্যাগনেটিক। আসলে নন ম্যাগনেটিক না, তারাও ডায়াম্যাগনেটিক, বাট তাদের ডিফারেন্সটা খুবই কম, যেটা আমরা আসলে নেগলেক্ট করে যেতে পারি। ক্লিয়ার? সো আমরা যে কোনো একটা ম্যাটেরিয়াল যদি অ্যাড করি তখন তার জন্য সিনারিওটা একটু ডিফারেন্ট হয়ে যায়। কারণ যেহেতু সব ম্যাটেরিয়াল আমরা বলতেছি তারা কোনো না কোনো ভাবে ম্যাগনেটিজম দিতে পারে, আইদার সে এটাকে স্ট্রেনথেন করবে অথবা অপোজিট দিকে তার ম্যাগনেটিক মোমেন্ট গুলাকে সরি রিঅ্যারেঞ্জ করে তাকে অপোজ করার চেষ্টা করবে। সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা একটু ডিফারেন্ট হয়ে যাবে, সেটা হচ্ছে এই ফর্মুলাটা আমরা বলতে পারি। অথবা আমরা তখন রিলেটিভ পারমিয়াবিলিটির একটা ব্যাপার চলে আসে, সেটা হচ্ছে পারমিটিভিটির মতোই। আমরা যখন ডাইইলেকট্রিক প্রপার্টি পড়েছি, পারমিটিভিটি ছিল, কনসেপ্টটা সিমিলার। তো যখন আমরা একটা ম্যাগনেটিক কোন একটা ম্যাটেরিয়াল ইউজ করে তার মধ্যে একটা ম্যাগনেট তৈরি করলাম, সেটাকে আমরা নর্মাল একটা বার ম্যাগনেটের সাথে বা পার্মানেন্ট একটা ম্যাগনেটের সাথে কম্পারিজনে আনতে পারি। কারণ যেহেতু আমরা বলছি থাম্বের ডিরেকশনে বা উপরের দিকে এই ডিরেকশনে ম্যাগনেটিজম তৈরি হচ্ছে, আমরা জানি কোন একটা বার ম্যাগনেটে ইন্টারনাল ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশন থাকে সাউথ থেকে নর্থের দিকে এবং বাইরে হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে, রাইট? এটাই তো, রাইট? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, সো আমরা যদি এটার সাথে কম্পারিজন আনতে চাই, আমরা যদি দেখি ভিতরে তাহলে ইন্টারনাল ডিরেকশন কোন দিকে, তাহলে আমরা বলতে পারি এই উপরেরটাকে নর্থ, নিচেরটাকে সাউথ। এটা হচ্ছে বেসিক কিছু জিনিস যেটা আমি আশা করছি সবাই জানো। তা আমরা জাস্ট একটু রিকল করলাম। এখন ম্যাগনেটিজমের আসলে অরিজিন কোত্থেকে হচ্ছে আমরা যদি এটা একটু চিন্তা করি, এটাও তোমাদের আগের জিনিসপত্র, তাও আমি আবার একটু বলি। আমরা ম্যাগনেটিজম আসলে কন্ট্রিবিউট করে দুইটা পার্ট থেকে। একটা হচ্ছে অরবিটাল মোশন থেকে, অথবা আমরা জানি যে ইলেকট্রন গুলা নিউক্লিয়াসের মানে এটা হচ্ছে জেনারেল কনসেপ্ট। এখন তো আমরা ইলেকট্রন ক্লাউড থিওরি দিয়ে অন্যভাবে আসলে একটু কমপ্লেক্স হয়ে যায় বিষয়গুলো, আমরা একটু জেনারেল ফর্মে যাই। আমরা জানি একটা অরবিটালের মধ্যে দিয়ে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। যেহেতু ইলেকট্রনটা চার্জ পার্টিকেল যখন ঘুরবে তখন একটা মোমেন্ট তৈরি হবে। কারণ আমরা এর আগে দেখলাম, ঠিক আগের স্লাইডেই, এই কয়েলের ভিতরে তো ইলেকট্রনই যাচ্ছিল, রাইট? সো ইয়েস ইলেকট্রনটা স্যার। যখন স্পিন করতেছিল বা রোটেট করতেছিল তখনই একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়েছে। তো আমরা যদি এখানে এই জিনিসটা এইটাকে একটা কম্পারিজনে আনতে চাই, নিউক্লিয়াসের চারদিকে যখন ইলেকট্রন ঘুরতেছে, আমরা বলতে পারি না একটা কয়েলের ভিতর দিয়ে সার্কুলার মোশনে ইলেকট্রন ঘুরতেছে। তো সিমিলারলি তুমি যদি থাম্ব রুল ইউজ করো তাহলে এখানে একটা ম্যাগনেটিক মোমেন্ট জেনারেট হওয়ার কথা,
যেটা অবশ্যই হবে। তাছাড়াও এই মোশন ছাড়াও আরেকটা মোশন আছে ইলেকট্রনের, যার হচ্ছে নিজের স্পিন বা নিজে একটা এক্সিসের সাপেক্ষে সে ঘুরতেছে। প্রত্যেকটা ইলেকট্রন নিউক্লিয়াসকে রোটেট সেন্টারে রেখে যেমন ঘুরতেছে, তার নিজের একটা স্পিন। আমরা যেটা জেনারেলি ইনিশিয়ালি কম্পেয়ার করা হতো সোলার মডেলের সাথে, প্ল্যানেট গুলো কিভাবে ঘুরতেছে, বাট আমরা জানি এটা পরবর্তীতে গ্রহণযোগ্য হয় নাই, কারণ প্ল্যানেট গুলা চার্জ না। বাট অ্যানালজি কিন্তু আমি যদি নিয়ে আসি, এটা কিন্তু মোটামুটি বোঝার জন্য খুব ইজি। আর্থ বা অন্যান্য প্ল্যানেট গুলা যেমন সূর্যের আশেপাশে ঘুরতেছে, আবার নিজের একটা এক্সিসেও ঘুরতেছে, যে কারণে দিন বা রাত হচ্ছে। সিমিলার, যদি আমরা একটা ইলেকট্রন চার্জ পার্টিকেল নিজের একটা এক্সিসে ঘুরে, সেখানেও কিন্তু তুমি একটা মোমেন্ট পাবা, ম্যাগনেটিক মোমেন্ট জেনারেট হবে। এই দুইটার কম্বিনেশনে আসলে তোমার টোটাল ম্যাগনেটিক মোমেন্ট হইতেছে কিনা সেটা আমরা পাবো। সো আমরা যদি একটা ইলেকট্রনের কথা চিন্তা করি, তার ম্যাগনেটিক মোমেন্ট আসলে ডিফাইন করবে যে তার অরবিটের মোমেন্টের ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন কোন দিকে, স্পিনের ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন কোন দিকে, এবং এই দুইটার সামেশন আসলে টোটাল কত। যদি অপোজিট ডিরেকশন হয়, তাহলে একটা একটা থেকে মানে আর একটু কম করে দিতে পারে, অথবা স্ট্রেনথেন করতে পারে যদি সেম ডিরেকশনে যায়। ওকে, এই কনসেপ্ট তো সবাই ক্লিয়ার আশা করতেছি, রাইট? ইয়েস স্যার। ওকে, এটা খুব ইজি জিনিস। আচ্ছা, এখন আমরা জানি একটু, আমরা একটু ইলেকট্রনিক কনফিগারেশনের দিকে চলে যাই। ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশনটা কেমন? সবগুলা অরবিটাল ফুলফিল, রাইট, ইলেকট্রন দ্বারা। ইয়েস স্যার। তো সবগুলা যদি ফুলফিল থাকে, তাহলে প্রত্যেকটা স্পিন আপের পাশে স্পিন ডাউন একটা ইলেকট্রন আছে। ইয়েস স্যার। সো স্পিন আপ এবং স্পিন ডাউনের ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন অবশ্যই অপোজিট হবে, এবং ইলেকট্রন দুইটার যেহেতু মোশন একই রকম, সো এটা স্ট্রেংথ সমান মোমেন্টের। সো আমরা বলতে পারি যে একটা একটাকে ক্যান্সেল আউট করে ফেলবে। এই জন্য যারা ইনার্ট গ্যাস অথবা যারা আয়ন হয়ে গেছে, ফুললি আয়োনাইজড, তারা আসলে ম্যাগনেটিক প্রপার্টি শো করে না জেনারেলি। তো তাহলে আমরা ম্যাগনেটিজমটা পাবো কাদের ক্ষেত্রে? তো আমরা তারাই ম্যাগনেটিজম শো করে যারা পার্শিয়ালি ফিল্ড। ওকে, সো দেখো, আমরা যদি এখানে আয়রনেরটা একটু চিন্তা করি, আয়রনের জেনারেল অবস্থা কনফিগারেশন এটা, রাইট? আয়রন। ইয়েস স্যার। তো এখানে দেখো, ডি তে কিন্তু যে কয়টা ইলেকট্রন থাকার কথা সে কয়টা কিন্তু নাই। 10টা থাকার কথা, এখানে আছে হচ্ছে 6টা। তো 4টা শুধু স্পিন আপ আছে, এর কোনো স্পিন ডাউন নাই। সো Fe2+ যখন তৈরি হয়, Fe2+, এটা বের হয়ে যাচ্ছে, তখন কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন থাকতেছে 4টা, এবং সবগুলার স্পিন কিন্তু সেম দিকে। তো এই টোটালটার যে প্রত্যেকটা স্পিনের যে ম্যাগনেটিক মোমেন্ট হবে, একটা একটা কিন্তু সামেশন হিসাবে যাবে, মানে একটা একটা স্ট্রেনথেন করতেছে। তো এখানে কিন্তু একটা ম্যাগনেটিক মোমেন্ট পাবা। তো আমরা জানি আয়রন 2+ যখন থাকে, জেনারেলি ওইসব ম্যাটেরিয়াল গুলা ম্যাগনেটিক মোমেন্ট শো করে। ওকে, Fe2+ হলো অ্যাকচুয়ালি তারপর আর আয়নটা রিঅ্যারেঞ্জ করে করে 3d5 4s1 হয়ে যাওয়া উচিত না, হুন্ডের রুল অনুযায়ী স্টেবিলিটি পাওয়ার জন্য? নাকি স্যার এই সাবঅরবিটাল জাম্পের এনার্জিটা এনাফ না? আমার বলো। আপনি যে বললেন Fe2+ এর কথা, এখানে যখন 4s2 থেকে দুটো ইলেকট্রনই চলে যাবে, তখন হুন্ডের রুল অনুযায়ী কি আনপেয়ার্ড ইলেকট্রনটাও আবার 4s2 তে এসে পেয়ার্ড হয়ে যাবে, নাকি এই সাব অরবিটালের জাম্পিং এনার্জিটা একটু বেশি থাকায় সেটা সেটা 3D তেই থেকে যাবে? জেনারেলি তো আসলে কি এভাবে রিঅ্যারেঞ্জ হয়? এত স্যার যদি এনার্জির উপর নির্ভর করে। হ্যাঁ, Fe3+ এটা বোঝা যাচ্ছে, Fe3+ এর সবকটাই পেয়ার্ড, সবকটাই আনপেয়ার্ড হবে, কিন্তু Fe2+ এর ক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে সেটা সেটা কি স্যার এনার্জি কৌশলগত? গ্যাপটা যদি বেশি হয় তাহলে আসলে যাবে না। Okay. আমরা হচ্ছে ইনিশিয়াল আসলে একটু থিওরিটা দেখতেছি যে আনপেয়ার্ড এর সাথে কিভাবে রিলেশন করে। ওকে, এখন ওটা হতে পারে যদি তোমার কোন একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এটার দুইটার অরবিটালের এনার্জি খুবই কাছাকাছি হয়, সেক্ষেত্রে রিঅ্যারেঞ্জ করতে পারে। প্রবাবলি স্যার, এটা বোধহয় লিগ্যান্ড ফিল্ড থিওরিটি আরেকটু পরে দেখলে হয়তো বুঝতে হ্যাঁ, পারবো। ওটা আমরা একটু কনসেপ্টের দিকে পরে যাই। তো দেখো, আমরা বলতেছি তাহলে স্পিন আপ বা স্পিন ডাউন
অথবা যদি আমরা এক কথায় বলি যে যখন আনপেয়ার্ড ইলেকট্রন থাকতেছে তাহলে ক্যান্সেল আউট করতে পারতেছে না। এই মোস্ট ফান্ডামেন্টাল যে ম্যাগনেটিক মোমেন্টটাকে, এটাকে বোর ম্যাগনেটন বলা হয়। তার মানে একটা আনপেয়ার্ড থাকলে একে 1 বোর ম্যাগনেটন বলবা, দুইটা হলে 2 বোর ম্যাগনেটন, মিউ বি দ্বারা প্রকাশ করে, এবং প্রত্যেকটার ভ্যালু হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে। এখন এখানে একটা চার্ট আছে, এটা একটু ঠিক মতো বুঝতে হবে। দেখো ম্যাগনেসিয়াম 2+, এর আউটার শেলে আছে P6, রাইট? পি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 6টা। 6টা। তার মানে আমরা যদি অরবিটালের এখানে এইভাবে দেখাই তাহলে এটার আপ ডাউন আপ ডাউন সবই ফুলফিল্ড, রাইট? সো একটা একটাকে ক্যান্সেল আউট করে ফেলতেছে। দেখো এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন নাই, সো তার টোটাল ম্যাগনেটিক মোমেন্ট 0। কোনো বোর ম্যাগনেটন আমরা কনভার্ট করতে পারতেছি না। সিমিলারলি তুমি যদি অ্যালুমিনিয়াম 3+ বলো, অক্সিজেন 2- বলো, বা এরকম যদি আমি টোটাল আয়োনাইজেশন হতে পারে এরকম একদম হাইয়েস্ট লেভেল পর্যন্ত চলে যাই, সবগুলাই দেখবা কোনো ম্যাগনেটিক মোমেন্ট পাবা না। এখন আসলে আমরা কাদের ক্ষেত্রে তাহলে পাবো? ওকে, ভ্যানেডিয়ামে দেখো, ভ্যানেডিয়ামের কিন্তু 3+ হয়, 5+ হয়, রাইট? যখন 3+ হয় তখন কিন্তু তার আউটার শেলে ডি 3D তে 2টা ইলেকট্রন থাকে, তার মানে 2টা আপ ইলেকট্রন থাকে, রাইট? সো দেখো এটার জন্য চার্টে যদি আমরা খেয়াল করি 2টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ফার্স্ট পার্ট টুকু ব্র্যাকেটের বাইরের টুকু, সো 2টার জন্য 2 বোর ম্যাগনেটন ম্যাগনেটিক মোমেন্ট পাবা। আর যখন 5+ এ কনভার্ট করে ফেলতেছো, তার মানে এই 2টাকেও তুমি আয়োনাইজড করে বের করে ফেলতেছো, তখন লাস্ট শেলে আছে হচ্ছে 3p6। সো পি তে 6টাই থাকার কথা, 6টাই আছে, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নাই, এর টোটাল কোনো ম্যাগনেটিজম থাকবে না। ওকে, ওকে স্যার। সো এই জিনিসটা আসলে অনেক সময় কাজ হয়। যেমন আমরা কিন্তু জানি যখন ভ্যাকেন্সি বা ডিফেক্ট আমরা জেনারেট করতেছিলাম তখন আমরা একটা জিনিস বলছিলাম যে যাদের ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট থাকে তারা কিন্তু নিজেদের মতো অক্সিডেশন স্টেট কনভার্সন করতে পারে, রাইট? মনে আছে? জি স্যার। সো দেখো এখন কোন একটা ম্যাটেরিয়াল, আমরা ধরো ভ্যানেডিয়ামের কোন একটা ম্যাটেরিয়াল নিছি, আমরা জানি তার মধ্যে কোনো ম্যাগনেটিজম নাই, সাপোজ, মানে ভ্যানেডিয়াম 5+ এর কম্পাউন্ড হওয়ার কথা, বাট সামহাও তুমি দেখলা কোনোভাবে যে একে যদি 3+ এ কনভার্ট করা যায় তাহলে কি আমরা ম্যাগনেটিক প্রপার্টি পাবো। এখন তুমি চাচ্ছ ম্যাগনেটিজম ইনহ্যান্স করার জন্য, সেক্ষেত্রে তাহলে তুমি কি করতে পারো? ডিফেক্ট জেনারেট করতে পারো। কারণ কোন ধরনের ডিফেক্ট জেনারেট করলে V5+ থেকে 3+ এ কনভার্ট হবে সেটা তোমার এখন দেখতে হবে, এবং সেই ডিফেক্টটা কিভাবে জেনারেট করা যায়। অক্সিডেশনের মাধ্যমে করা যায় নাকি রিডাকশনের মাধ্যমে করা যায়? রিডাকশন। মানে যেটাই হোক তুমি তখন এটা কম্পারিজন করবা যে রিডাকশনের মাধ্যমে না অক্সিডেশনের মাধ্যমে কোনটার মধ্যে আমার ভ্যাকেন্সি বা ইন্টারস্টেশিয়াল জেনারেট করা যায়, সেটা তুমি আলটিমেটলি ক্যালকুলেট করে করতে হবে। এখন তুমি আবার জানো রিঅ্যাকশন বা অক্সিডেশন করার সময় আমরা অক্সিজেন প্রেসারের একটা ব্যাপার আছে, পার্শিয়াল প্রেসারের। তাহলে আমি যখন সাপোজ তুমি অ্যানিলিং করে রিডাকশন বা অক্সিডেশন করতে চাচ্ছ, মানে অ্যানিলিংটা তুমি কি হাই অক্সিডাইজিং স্টেটে করবা নাকি ভ্যাকিউমে করবা সেটা তোমার উপরে। আর তুমি আলটিমেটলি সব থিওরি যখন জানবা তুমি কিন্তু ডিজাইন করাটা তোমার জন্য ইজি হয়ে যাবে, একটা একটার সাথে লিংক করতে হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, সেম সিচুয়েশনটা তুমি হচ্ছে এখানে ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখতে পারো। ক্রোমিয়াম 3+ এবং 2+, দুইটার ইলেকট্রনিক আমরা যদি কনফিগারেশনের দিকে তাকাই তাদের ইলেকট্রনের সংখ্যা, আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা ডিফারেন্ট, সো আলটিমেটলি ম্যাগনেটিজমের মধ্যে একটা তুমি ভ্যারিয়েশন পাবা। দেখো Fe3+ আমরা যখন দেখলাম এখানে 4টা আনপেয়ার ইলেকট্রন ছিল, সো 4 ম্যাগনেটন ছিল। আমরা যদি Fe3+ এ কনভার্ট করে ফেলি সেটা হয়ে যাবে 5টা, জেনারেল কনসেপ্টে। তো তোমরা এই টেবিলটা একটু দেখবা যে সবগুলা থিওরির সাথে মিলে কিনা, অথবা তোমরা দেখে নিজেরা বোঝো কিনা যে এখানে ম্যাগনেটিজম কত হওয়ার কথা। আচ্ছা, এখন আমরা একটু সামনে আগাই। আমরা জানি ম্যাগনেটিজমের টাইপ কি কি আছে: ফেরোম্যাগনেটিজম, অ্যান্টিফেরোম্যাগনেটিজম, ফেরিম্যাগনেটিজম। আচ্ছা, জাস্ট 2 লাইনে এই তিনটার মধ্যে পার্থক্য বলতে পারবা? সিম্পলি আমি যদি মানে মেইন পার্থক্য ফেরোম্যাগনেটিজম গুলা কি?
ফেরোম্যাগনেটিজমে হচ্ছে এক গুচ্ছ অ্যাটম বা আয়নের ডাইপোল একই দিকে দিকে মুখ করে থাকে, একই বা দিকে মুভ ডোমেন করে ওয়াইজ। থাকে, সো ডোমেইন তৈরি হয়, রাইট? অ্যান্টিফেরো হুম অ্যান্টিফেরোম্যাগনেটিজমে হচ্ছে হচ্ছে একই এরকম ডোমেনের মধ্যে পাশাপাশি আয়নগুলো পরস্পর বিপরীত দিকে এদিকে মুখ করে থাকে এবং তার পরিমাণ সমান হয়, তাই নেট কোনো ম্যাগনেটিজম দেখায় না। আর রাইট, ফেরিম্যাগনেটিজমে অ্যান্টিফেরোম্যাগনেটিজমের মতোই, কিন্তু ওখানে দুটো পরস্পর মুখোমুখি মুখোমুখি আয়নের মোমেন্ট সমান না, ফলে একটা নেট মোমেন্ট থেকে যায়। এক্স্যাক্টলি। সো আমরা যদি একটু ওইগুলোতে একটু যাই, জেনারেলি ফেরোম্যাগনেটিজমের ক্ষেত্রে আমরা জানি সবগুলা একই ডোমেইনে থাকে, বা ডোমেইনের অ্যারেঞ্জমেন্ট একটু র্যান্ডম থাকে। সো আমরা যখন এক্সটার্নাল ফিল্ড দেই তখন একটা পার্মানেন্ট ম্যাগনেটিজম চলে আসে। এন্টি ফেরোম্যাগনেটিজমে তাদের পাশাপাশি ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট, মানে একদম অপোজিং। সো একটা ক্যান্সেল আউট করার কারণে আমরা কোনো নেট ম্যাগনেটিজম পাই না। ফেরিতে পাশাপাশিটা ডিফারেন্ট ডিরেকশনে, বাট তাদের মোমেন্টের স্ট্রেংথটা সেম না, সো আমরা নেট একটা মোমেন্ট পাবো। আচ্ছা, এর আগে আমরা তাহলে একটু দেখি ডায়াটা কি। ডায়া আমরা বললাম যে উইক, ভেরি উইক একটা ম্যাগনেটিজম তোমাকে দিবে, বাট অপোজিট ডিরেকশনে। সো আমরা বলতে পারি যে রিলেটিভ পারমিয়াবিলিটিটা লেস দেন ইউনিটি, বাট খুবই কম ডিফারেন্স। ওকে, যেমন এই যে ফিগার 1টা যদি একটু খেয়াল করো, যে যখন আমি কোনো এক্সটার্নাল ফিল্ড দেই না, তাদের মধ্যে কোনো ম্যাগনেটিজম বা কিছু দেখা যাচ্ছে না, ডোমেইন দেখা যাচ্ছে না। ইনিশিয়াল অবস্থায় তারা ডোমেইন ফরম্যাটে থাকে না। যখন আমি ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি, তখন তার অপোজিং ডিরেকশনে খুব ছোট ম্যাগনিটিউডের ম্যাগনেটিক মোমেন্ট গুলা রিঅ্যারেঞ্জ হচ্ছে, সো এটাকে অপোজ করতেছে। এই জন্য তোমার টোটাল আউটপুট ম্যাগনেটিজম তুমি যেটা পাচ্ছ প্লাস সেটা কম পাবা। প্যারার ম্যাগনেটিজমে তোমরা জানো যে সেম ডিরেকশনেই হয়, বাট এর স্ট্রেংথটা কম, এবং তুমি ডিরেকশন যখন সরাই নিবা এটা আস্তে আস্তে আবার নিজের অবস্থায় চলে আসবে। সো কোনো ম্যাগনেটিজম সে রিটেইন করতে পারবে না। কোনো যখন এক্সটার্নাল কোনো ম্যাগনেটিক ফিল্ড তুমি দাও নাই, তাদের নেট ম্যাক্রো কোনো ম্যাগনেটিজম থাকবে না, কারণ তাদের ওরিয়েন্টেশনটা খুবই র্যান্ডম। ওকে, ফেরোম্যাগনেটিজম সবাই জানো। আচ্ছা, একটা ম্যাথ দেখো একটু সবাই। তোমাকে যদি বলা হয়, এটা খুবই একটা সিম্পল ম্যাথ। আমরা জানি স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন কিভাবে বের করা সম্ভব। আমরা যদি দেখি স্পিন ম্যাগনেটিক মোমেন্ট থেকে, যে একটা যদি ইলেকট্রন আনপেয়ার্ড অবস্থায় থাকে, তাহলে বলতেছিলাম 1 বোর ম্যাগনেট্রন, রাইট? সো কোন একটা ম্যাটেরিয়াল যখন আমি বলে দিতে পারি তোমাকে যে এই ম্যাটেরিয়ালে তাহলে স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন কত হওয়ার কথা, এটা বের করা যাবে না? সম্ভব? জি স্যার। কিভাবে বের করবা? তাহলে আলটিমেটলি তোমার কতগুলা অ্যাটম বা আনপেয়ার্ড ইলেকট্রন আছে সেটাকে কনভার্ট করতে পারবা। So, এই ম্যাথটা একটু সবাই দেখবে, এটা খুবই সিম্পল ম্যাথ। আচ্ছা, আমরা একটু লাস্টের ফিগারটায় আসি। দেখো, এটা হচ্ছে Fe3O4 এর ক্ষেত্রে। এখানে একটু কেটে গেছে, Fe3O4। এটাকে আমরা আসলে কিভাবে লিখতে পারি? ভেঙে দুইটা অক্সাইডে লেখা যায় না? ইয়েস স্যার। FeO, রাইট? সো আমরা যদি এটার দিকে তাকাই, Fe3O4 এর মধ্যে দুইটা ধরনের আয়নে কিন্তু আছে, Fe2+ এবং Fe3+, রাইট? ইয়েস এখন তুমি স্যার। এর আগে দেখছো Fe2+ এ বোর ম্যাগনেটন কত ছিল? 4। জি স্যার। Fe3+ এ হচ্ছে 5। এই ইনফরমেশনটা একটু মাথায় রাখো আগে। ওকে, এখন দেখো আসলে তাদের অ্যারেঞ্জমেন্টটা কেমন থাকে। Fe3O4 এর মধ্যে অ্যারেঞ্জমেন্টটা হয় যেটা হয়, আমরা অক্সিজেন তো 2- আকারে আছে, সো এর কোনো ম্যাগনেটিজম সে কোনো কন্ট্রিবিউশন করবে না ম্যাগনেটিজমের ক্ষেত্রে। অক্টাহেড্রাল হোল, এটা এফসিসি ক্রিস্টালে যদি আমরা চিন্তা করি, নরমালি এফসিসি ক্রিস্টালে হয়। এখানে অক্টাহেড্রাল হোলে
এবং টেট্রাহেড্রাল হোল, দুই ধরনের হোল আছে, রাইট? ইয়েস স্যার। দেখা যায় যতগুলা টেট্রাহেড্রাল হোলে যে কয়টা বসে সবগুলা Fe3+ বসে এই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, এবং অক্টাহেড্রাল হোলের কিছু বসে হচ্ছে Fe2+, কিছু বসে Fe3+। ওকে, এখন তুমি যদি Fe3+ এরটা চিন্তা করো, Fe3+ দেখা যায় অক্টাহেড্রাল হোলে যারা বসছে তাদের ডিরেকশন যেদিকে থাকে, টেট্রাহেড্রালে তার অ্যারেঞ্জমেন্টটা ঠিক অপোজিট ডিরেকশনে থাকে। আমরা জানি Fe3+ এর প্রত্যেকটা ইলেকট্রনের বোর ম্যাগনেটনের যে স্ট্রেন্থ, সেটা যে ডিরেকশনে থাক প্রত্যেকটা স্ট্রেন্থ তো সেমই হবে, রাইট? যে হোলে বসুক, যে ডিরেকশনেই থাকুক, জি স্যার। ম্যাগনিটিউড তো সেম। এখন যদি তুমি একটু দেখো এই ছবিগুলো একটু দেখো, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে ইয়েলো। যদি আমরা চিন্তা করি, এই যে গ্রিন এবং এই ইয়েলো একটা একটাকে ক্যান্সেল আউট করে ফেলবে, এটা এটাকে ক্যান্সেল করবে, এটা এটাকে ক্যান্সেল করে ফেলবে। তো দেখো Fe3+ এর কোনো কন্ট্রিবিউশন আসলে কোনো কিছু থাকতেছে না টোটাল ম্যাগনেটিজম। Fe3O4 এই ম্যাটেরিয়ালের মধ্যে Fe3+ এর কোনো আলটিমেট কন্ট্রিবিউশন আসে না নেট ম্যাগনেটিক মোমেন্টে। বাট Fe2+ দেখো, এরা শুধুমাত্র অক্টাহেড্রাল হলেই বসছে এবং তাদের ডিরেকশন একটা ডিরেকশন, টেট্রাহেড্রাল হলে তারা বসে নাই। সো তাদের থেকে কিন্তু একটা নেট ম্যাগনেটিক মোমেন্ট পাবা। অন্যভাবে আমরা বলতে পারি Fe3O4 এই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে Fe2+টাই আসলে ইফেক্টিভ নেট ম্যাগনেটিক মোমেন্ট তোমাকে দিচ্ছে। ক্লিয়ার? এটাতে আমাদের কেন আমরা দেখতেছি, এটা আমরা দেখার মেইন কারণ হচ্ছে আসলে তাদের অ্যারেঞ্জমেন্ট। কোন একটা ম্যাগনেটিক মোমেন্ট আছে, এরকম একটা জিনিসও দেখা যায় কোন একটা পার্টিকুলার সিচুয়েশনে যে তারা নেট ম্যাগনেটিক মোমেন্টে কন্ট্রিবিউশন নাও করতে পারে। তাদের অ্যারেঞ্জমেন্ট কেমন আছে তার উপর ডিপেন্ড করবে। আমরা নেক্সট ক্লাসে হয়তো দেখবো যে তোমাকে আমি বলে দিলাম যে টোটাল এই 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 ধরো আমি তোমাকে দুই ধরনের ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কথা বলে দিলাম বা ম্যাগনেটিক আয়নের কথা বলে দিলাম, এদের কম্বিনেশন করে অথবা তুমি ডোপিং করার জন্য তোমাকে একটা আমি ডিজাইন করতে বললাম যে আলটিমেটলি তাদের কন্ট্রিবিউশন কত কত পার্সেন্ট হলে আমার ম্যাগনেটিক মোমেন্ট এরকম আসবে। করা পসিবল? প্রবাবলি যদি আমরা সাইটের ম্যাগনেটিক মোমেন্টের ডাইরেকশন ঠিকঠাক জানি। হ্যাঁ, ওটা তো তোমাকে যদি স্ট্রাকচার বলে দেওয়া হয় অবশ্যই পারার কথা, রাইট? প্রবাবলি স্যার, দেখতে হবে। ওকে, সো আমরা হয়তো নেক্সট ক্লাসগুলোতে দেখবো। দেখো এখানে একটা ম্যাথ আছে, স্যাচুরেশন ম্যাগনেটিজম বের করতে বলছে Fe3O4 এর, যার ইউনিট সেলের মধ্যে 4টা আছে Fe2+ এবং সরি 8টা, আর 16টা আছে Fe3+, এবং ইউনিট সেলের লেন্থ দেয়া আছে। এই ম্যাথটা একটু দেখবা যে আসলে এটা কিভাবে বের করে, যে টোটাল কতগুলা বোর ম্যাগনেটন আছে এবং প্রত্যেকটা বোর ম্যাগনেটনের কতটুকু স্ট্রেংথ। এখন টোটাল কতটা বোর ম্যাগনেটন আছে সেটা কিন্তু তোমাকে বের করতে হবে পার ইউনিট সেলে বোর ম্যাগনেটন কত, এবং টোটাল ইউনিট সেলে ভলিউম দ্বারা। তুমি যদি পার মিটার কিউবে বের করতে চাও বা পার ইউনিট লেন্থে বের করতে চাও তাহলে ভলিউম দ্বারা ভাগ করতে হবে, রাইট? সো এই ম্যাথটা একটু খুবই ইজি, তোমরা এই ম্যাথটা একটু দেখবা। আচ্ছা, এখানে তোমাকে আরেকটা ম্যাথ করতে বলছে, যেটা তোমাকে একটু আগে বললাম। স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন বের একটা তোমাকে বলে দিয়েছে যে এতটুকু স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন আমি চাচ্ছি। তোমাকে একটা মিক্সড ফেরাইট ডিজাইন করতে বলছে। মিক্সড ফেরাইটটা হচ্ছে তার মানে কোন একটা ম্যাটেরিয়াল নিবা যার ফেরাইট যেহেতু বলছে তার মানে আয়রন নিয়েই করবা। Fe3+ এবং Fe2+ এর কম্বিনেশন বা ফ্র্যাকশন কত হলে আলটিমেটলি তুমি এই স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন পাবা। আমরা তো এর আগে বলতেছিলাম এই পার্সেন্টেজে আসে তাহলে ম্যাগনেটাইজেশন কত। আর আমি তোমাকে যদি উল্টা ভাবে করতে বলি যে তোমার স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন দেয়া আছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে বের করতে হবে কতটুকু বোর ম্যাগনেটাইজেশন তোমার দরকার। এরপর তুমি কম্বিনেশন করবা যে এখান থেকে যদি 4টা আসে আর এখান থেকে যদি 5টা আসে, Fe2+ থেকে হচ্ছে 4টা আসে বোর ম্যাগনেটন, রাইট? Fe3+ থেকে 5টা আসে, তাহলে তোমার টোটাল কতটুকু দরকার, তাহলে তাদের কি কম্বিনেশন হইলে তুমি ওই এটা রিচ করতে পারো। ওকে, এই ম্যাথটা একটু খেয়াল করবা, ম্যাথগুলো করে দেয়া আছে।
তোমরা এই দুইটা ম্যাথ, এই তিনটা ম্যাথ হচ্ছে এক্সাম্পল ম্যাথ, এক্সাম্পল ক্যালিস্টারের বইয়ে গেলে এই ম্যাথগুলো পেয়ে যাবে। ক্লিয়ার? আমরা হয়তো আমাদের দেখতে হবে। হ্যাঁ, তোমরা ম্যাথগুলো আগে দেখো, তারপরে যদি না বোঝো আমি তাহলে ডিরেক্ট করাই দিব। ওকে, আজকে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? সুমিত ক্লিয়ার? ওকে স্যার। ওকে, তোমরা আর একটু পড়ো বইয়ের রেফারেন্স যেটা দিয়েছি, অথবা তোমাকে অন্যান্য কিছু বই যেগুলোতে দিয়েছে ওগুলাতেও কিছু টপিক পাবা, হয়তো একটু ডিফারেন্ট ভাবে লিখছে। সো দু একটা বই ফলো, মানে একটা বই ফলো না করে একাধিক বই ফলো করলে দেখা যাবে এক এক রাইটারের ভিউটা একটু ডিফারেন্ট, সো বোঝার ক্ষেত্রে হয়তো তোমাদের সুবিধা হবে। সেক্ষেত্রে তোমরা অন্য বইগুলোও দেখতে পারো। আমরা আজকে জাস্ট বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, হয়তো নেক্সট ক্লাসে আরেকটু ডিপে ঢোকার চেষ্টা করব, যে হিস্ট্রেসিস কেন হচ্ছে, ডোমেইন ওয়াল গুলাকে কিভাবে তৈরি হচ্ছে, প্লাস আমরা বললাম যে ম্যাথ ডিজাইন কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা একটু দেখব। ওকে, তো আজকের লেকচারটা আশা করতেছি সবাই ক্লিয়ার। কার কোনো প্রবলেম? ওকে, না স্যার। কার কোনো প্রবলেম না থাকলে তাহলে আজকে আমরা আপাতত এখানে শেষ করি। তোমাদের সাথে নেক্সট শনিবার, আজকে 26 তারিখ, রাইট? জি স্যার। আচ্ছা, শনিবার, 26 ঠিক আছে, শনিবার দেখা হবে। শনিবারে তোমাদের ল্যাব হবে না, 11টা থেকে ক্লাস হবে। আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে, ভালো থাকো সবাই।